এই গরমে গর্ভকালীন সময়টা যেন একটু বেশি কষ্টদায়ক হয়ে ওঠে। সেকেন্ড ট্রাইমেস্টারে থাকা আনিকা এসেছেন সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে ডাক্তার লিপি সুলতানা ম্যাডামের পরামর্শ নিতে। মমতাময়ী লিপি ম্যাডাম আনিকাকে ভালো করে দেখলেন আর বললেন, এই সময়টায় একজন হবু মায়ের একটু বেশি সতর্ক থাকা খুব জরুরি। গর্ভাবস্থায় নিজের যত্ন নেওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মের যত্ন নেওয়া। সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে আমরা ঠিক সেই মমতা আর যত্ন নিয়েই পাশে আছি প্রতিটি মায়ের। আসসালামু আলাইকুম দর্শকগণ, কেমন আছেন? অনেকদিন পরে আমি আপনাদের সামনে আসলাম। আসলে অনেক ব্যস্ততার কারণে সময় দিতে পারছিলাম না। আজকে একটু বলতেই হচ্ছে, গরম পড়ে গেছে অনেক। আমাদের গর্ভবতী মায়েরা আমাদের কাছে চেক আপে আসছেন, তাদেরকে একটু কিছু বলার জন্য। আজকে যেমন আমার কাছে এক পেশেন্ট এসছে আনিকা নামে। তার 5 বছর আগে সিজার আমি করেছিলাম, সে চেক আপে ছিল। আল্লাহর রহমতে তার ভালোভাবেই ডেলিভারি হয়েছিল। তো আজকে আবার সে সেকেন্ড প্রেগনেন্সি চেক আপেও আমার কাছে এসেছে। আমার উপর বিশ্বস্ততা তার আছে, তাই সে এসেছে। তো আমি তাকে আজকে, এই যে আনিকা 16 উইক 4 মাস চলছে, তার প্রথম 3 মাসের গর্ভাবস্থা শেষ, সে সেকেন্ড ট্রাইমাস্টার আমরা বলি, যে মাঝখানের যে সময়টা, এই সময়টায় সে এসছে। এই সময়টায় এখন গরমের সময় সে কিভাবে চলবে, কিভাবে সে তার খাবার দাবার ঠিক করবে, কিভাবে সে তার লাইফস্টাইলটা মেনটেন করবে, তাই আমি তাকে একটু সাজেশন দিচ্ছি। আনিকা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, তোমার এখন 4 মাস চলছে, সব কিছু মিলিয়ে কেমন আছো মা? সকাল থেকে রাত পর্যন্ত কেমন যাচ্ছে? কোনো অসুবিধা আছে কিনা? ভালো যাচ্ছে, আবার দুর্বল লাগে, এরকমই মানে মিলে আর কি চলতেছে। আচ্ছা, এখন এই সময়টা কিন্তু বাচ্চা গ্রোথ হবে, তার ডিমান্ড বাড়বে খাওয়ার, তোমাকে খাওয়াটা বাড়াতে হবে। তুমি যদি ওর সাথে একসঙ্গে খাবার ইটা না দাও, মানে পুষ্টিটা ওর মতো না দাও, কারণ একটা মানুষের মধ্যে আরেকটা মানুষ, এবং সে তুমি যা খাবার সে ওখান থেকে ভাগটা সেও পায়, সুতরাং খাবারটা ডাবল করতে হবে। যেমন এইরকম 16 সপ্তাহ পরে আর কি, 3 মাস শেষ হয়ে গেলে যখন 4 মাসের পরে, এই সময়টা একটু মানে যেমন রুগীদের তখন দুর্বলতাটা বেড়ে যায়, খাওয়ার ডিমান্ড বাড়ে, বাচ্চার বাড়তে থাকে। তখন শুধু মা একা না, ওর নিজেরও খাবার লাগে। তো দুইজন মিলে, একজন মানুষের যে খাবার, দুজন মানুষের তো খাবার একটু বেশি হবে। সেজন্য আমরা সবসময় বলি যে এক মুঠ খাবার বেশি খেতে। সকালে যে শুধু সে একটা ডিম 2টা রুটি খেত, সেখানে সে একটা রুটি নিক, একটু ভাজি নিক, একটা কলা খেয়ে নিক। এবং সকালে নাস্তার পরে আমরা দেখা যায় যে সেই দুপুরে ভাত, না, এটা করা যাবে না। মাঝখানে অবশ্যই একটা মিল তাকে নিতে হবে, যেটা আমরা অফিসে করি, কিন্তু গৃহিণী হয়ে সে ঘরে সে খাচ্ছে না। ঘরে সে সময়টা, সকালের সময়টা ফ্রুটস খাক। এখন দেশি ফল যেটা হয়, তরমুজ, বাঙ্গি শরবত, অল্প অল্প করে, আপেল, মালটা, যখন যার যেটা হবে, তাকে যে সবসময় রিচ ফুড খেতে হবে তাই না। ঘরে যেটা আছে সেটাই খাক। গরমের সময় খুব রান্নাঘরে একটু যেতে হচ্ছে, সংসারে সবার সাথে একটু কাজ করতে হচ্ছে, করুক, কোনো অসুবিধা নেই। ভারী কাজটা না করলেই হবে। একটু ওট স্যালাইন করে, ওট স্যালাইন বাসায় নেই, লেবু তো আছে, লেবুর শরবত খাওয়া যায়, গ্লুকোজ খাওয়া যায়, মাঝে মাঝে একটু ডাবের পানিও খেতে পারে। তাহলে ডিহাইড্রেশনটা, যে প্রচণ্ড গরমে যে পানি শূন্যতাটা, সেটা ভালো ঠিক হয়ে যায়। দুপুরে সে একটা, দুপুরের মধ্যে সে, আমরা যে অনেক সময় করি কি একটু দেরি করে লেট করে খাবি না, তার খাবারটা সে দুপুরের মধ্যেই খাবে। এবং দুপুরের পর একটা ভাত ঘুম দিবে, আমরা যেটা বলি, যেটা আমরা এখন নেই না। কিন্তু প্রেগনেন্সি মায়ের জন্য অবশ্যই সে ঘুমাক না ঘুমাক 2 ঘন্টা সে একটু রেস্ট নিলে, বিশেষ করে গরমের সময় সারাদিন কাজ করে তার কিছু হলেও ঘাম হয়, ঘুমালে তার বাচ্চাও রেস্ট পাবে, অক্সিজেন পাবে ভালো, মারও একটা রেস্ট পাবে। ঘুম থেকে ওটা সন্ধ্যাবেলা সে আরেকটা ভালো নাস্তা করবে। দুপুরে ভাতটা সে সবজি থাকবে, মানে একদম একটা সালাদ খাবে, সে মাছ মাংস খাবে, কিন্তু এরকম না যে সে তেহারি, বিরিয়ানি, পোলাও 2 দিন পর পর। নো, গরমের সময় এই সমস্ত খাবার একদমই অ্যাভয়েড করা ভালো। যতটুকু পারা যায় ঘরে, এবং ঝাল মশলা ছাড়া খুব লাইট একটা সবজি, একটু মাছ, একটু ডাল, দ্যাটস এনাফ। অনেক যে হাইফাই খাবার খেতে হবে তার দরকার নেই। সন্ধ্যাবেলাও সে ঘরে একটু নুডলস করে, পাস্তা করে, কিছুই নাই ঘরে, একটু যদি আটা দিয়ে একটা ছোট্ট হালকা একটু রুটি বা একটা চাপটির মতো করে নেওয়া গেলো, তাও হয়, খেয়ে ফেলা যায়। যদি বা কেউ একটু বিস্কুট, দুধটা খেতে চায়, সন্ধ্যাবেলাটা দুধ আর বিস্কুট খাওয়ার জন্য খুব ভালো সময়। তার আশেপাশে যা আছে, একটু কেক, যা হয় এই আর কি। আর তারপরে সে ঘরের কাজ করবে। মাঝখানে সে রাত্রের খাবারের মাঝখানে সে একটু বাদাম খেতে পারে, ড্রাই ফ্রুটসগুলো তখন খেতে পারে। রাত্রে খাওয়ার পরে একটু 10-15 মিনিট হাঁটাহাঁটি করে সে ঘুমাতে যাবে, সাথে সাথেই ঘুম না। আর এই সময়ে হিল না পরাই ভালো, স্লিপার স্যান্ডেল পরবে, হালকা পোশাক আশাক, ম্যাক্সি বা ঘরের মধ্যে স্কার্ট, গেঞ্জির মতো হালকা লাইট, খুব টাইট কোনো পায়জামা পরা, আমাদের মা খালারা বলে উপর দিকে বাচ্চা উঠে যায়, এটা খুবই ভুল কথা। বাচ্চাকে বাড়তে দিতে হবে, বাচ্চা যেন খোলামেলার মধ্যে থাকে, আরামে থাকে।
এটাই আমাদের ব্যবস্থা। আমরা একটা বাচ্চাকে যেমন খোলামেলার মধ্যে রাখি এবং পেটের মধ্যেও তাকে আরাম দিতে হবে, এই আর কি। আর এই সময় অনেক সমস্যা দেখা যায়, যেমন অতিরিক্ত গরম লাগা, কারণ প্রেগনেন্সিতে আমাদের শরীরের বেজাল মেটাবলিক রেট বলে একটা জিনিস আছে, সেটা বেড়ে যায়। তো এমনিতেই আমাদের বেজাল মেটাবলিক রেট বাড়ে, প্রেগনেন্সিতে আরও বেশি বাড়ে, সেই জন্য ওদের গরমে জ্বালা পোড়াটা বেশি হয়। সবার এসি নাও থাকতে পারে, এসি কমফোর্ট দরকার নাই, একটু হালকা ফ্যান ছেড়ে রাখলো, হালকা কুসুম গরম মানে ঠান্ডা পানিতে গামছা ভিজিয়ে হালকা শরীরটা একটু তাপ দিয়ে নিতে পারে, আরাম পাবে। একটু বরবর একটু হালকা ঠান্ডা পানি খেলো, খুব ঠান্ডা পানি না, তাতেই হয়ে যাবে। এই সমস্ত সমস্যাগুলো আমাদের ফেস করতে হয়। এগুলি রাত্রে আবার মাঝে মাঝে ঘুম আসবে না, যেহেতু দুপুরে ঘুমানো হচ্ছে, অসুবিধা নাই, একটু সূরা পড়তে পড়তে নামাজ পড়তে পড়তেও কিন্তু ঘুম এসে যায়। এই অভ্যাসগুলোকে নিজের মধ্যে নিতে হবে যে আমার এইগুলি হবে, কেন হচ্ছে না। বয়স্ক মুরব্বীদের সাথে একটু শেয়ার করা যায়, মাঝে মাঝে ডাক্তারদের কাছে সেসব। বড় কোনো সমস্যা না হলে বারবার ডাক্তারের কাছে না যাওয়াই ভালো, দরকারই নাই। এগুলি ফিজিওলজিক্যাল, আমাদের মা খালারা কখনো কোনো ডাক্তারের কাছেই যায়নি। আমরা যেহেতু মডার্ন, বিভিন্ন সমস্যা হয় দেখে বলি যে ডাক্তারের কাছে যেতে। আসবে 1 মাস পরে চেক আপে, আর টুকটাক সমস্যা হতে পারে, যদি হালকা জ্বর আসলো, হ্যাঁ সিম্পল একটা নাপা ট্যাবলেট সেইটাগুলো, মাঝে মাঝে খাওয়ার থেকে লুজ মোশন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ওরসালাইন খাবে। কিন্তু কোনো জিনিস যদি বাড়াবাড়ি হয় তাহলে সেই ক্ষেত্রে ডাক্তারের চেক আপের ডেট ছাড়াও সে এনি টাইম সে চলে আসবে ডাক্তারের কাছে। এই আর কি, প্রেগনেন্সি কিছুই না, একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। আমি আগেই বলেছি, আগেকার দিনে আমাদের মা খালারা কিছুই করতো না, ঘরের তৈরি খাবারই খেত, ঘরেই থাকতো, এবং তাদের আল্লাহর মতে ঘরেই ডেলিভারি হয়েছে। তো এখন আমাদের সময়টাই অন্যরকম। যাই হোক, এখন আমরা অনেক মানে প্রবলেম ফেস করে দেখি, আমরাও বলি রুগীদেরকে ডাক্তারের কাছে আসতে। আমরা চাই যে আগেকার মা খালাদের মতো অত ভালো লাইফস্টাইল তো আর আমাদের নাই, আমাদের স্ট্রেসফুল লাইফ। হাজব্যান্ড বাসায় না ফেরা পর্যন্ত একটা টেনশন, বাচ্চা স্কুল থেকে না আসা পর্যন্ত টেনশন, ঘরের আজকে কাজের বুয়াটা আসবে কি না সেটা নিয়েও আমাদের টেনশন থাকে। সুতরাং আমরা এখন ওনাদের মতো লাইফস্টাইলে নেই, আমাদের লাইফস্টাইলটা প্রচুর স্ট্রেসফুল, সব কিছুতে আমাদের স্ট্রেস থাকে, টেনশন থাকে। আর মোবাইল তো আরেকটা স্ট্রেসের কারণ, আগে আমাদের মা খালাদের এটা ছিল না। যাই হোক, মোবাইলটা অবশ্যই ঘুমের সময় মোবাইল বন্ধ রাখতে হবে, মোবাইল থেকে দূরে রাখতে হবে। যত মোবাইলে কম কথা বলা যায়, মোবাইলে এই ফেসবুক ওপেন করা যায় যত, তত ভালো, কারণ এগুলোও বাচ্চাদের উপর পড়ে। আমরা আগে বলতাম কি যে প্রেগনেন্সি অবশ্যই সে পড়ালেখা করতে পারবে, এখনও করতে পারবে, গল্পের বই, নামাজের বই বা হালকা পড়াশোনা, কিন্তু আগের মতো যে খুব পড়াশোনা, চাপ দিয়ে পড়াশোনা, এটা করতে না করি, মাকে কোনো রকম স্ট্রেস নিতে না করি, দুশ্চিন্তাগ্রস্ত হতে না করি। মা যদি খুশি থাকে বাচ্চা খুশি থাকবে, এটা এখন একদম অথেন্টিক কথা। মা ভালো থাকলে বাচ্চা এমনিতেই ভালো থাকবে। অনেক একটু বলতে গিয়ে অনেক বলে ফেললাম। ভালো থাকবেন, আমার রুগী আনিকাও ভালো থাকবে, আমি আশা করি সেও আমার কাছ থেকে আজকে সাজেশনগুলো পেলো, এবং সে আমার কথাগুলো সবাইকে ছড়িয়ে দিলেও ভালো হয়। যে আমার কথা হচ্ছে, আমি একা ডাক্তার হব না, আমার রুগীরাও যেন আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে অর্ধেক ডাক্তার হতে পারে, মানুষকে বলতে পারে, সব আত্মীয় স্বজন সমাজের সবার মধ্যে ছড়িয়ে দিতে পারে। ঠিক আছে, শুভকামনা রইল।